কেমন আছো সবাই? এক্সাম দিলা তো? জি ম্যাম। ম্যাম হ্যাঁ বলো। এই দুটো কোশ্চেন একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কোন দুইটা কোশ্চেন আবার বলো। ম্যাম 1 নাম্বার এবং 3 নাম্বার। 1 নম্বরে কি জানি ছিল যে রেগুলা জি ম্যাম মুখগহ্বরে। রেগুলার কোন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তুমি কি ক্লাসগুলো করনি? জি ম্যাম করেছি। আচ্ছা তাহলে রেগুলা কি? রেগুলা বলেছিলাম যে তোমার অনেকটা দাঁতের মতো একটা অঙ্গ, ঠিক আছে? যেটা কোথায় পাওয়া যাবে? যেটা হচ্ছে মলাস্কা, মলাস্কাতে পাওয়া যাবে, ঠিক আছে? দাঁতের ন্যায় একটা অঙ্গ, যেটা কোথায় পাওয়া যাবে? মলাস্কাতে। এটা হচ্ছে মলাস্কার যে প্রাণীগুলো, সেগুলো হচ্ছে একটা অনন্য বৈশিষ্ট্য। মলাস্কানদের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এদের তোমার থাকবে, এই রেগুলা থাকবে, ঠিক আছে? আর 3 নাম্বারটা কি প্রশ্ন ছিল একটু বলো তো আমাকে। ম্যাম ওই যে যৌন দীরপনা। আচ্ছা, যৌন দ্বিরূপতা দেখা যাবে কোন প্রাণীতে, তাই তো? আচ্ছা তাহলে যৌন দ্বিরূপতা জি কি ম্যাম। এইটা আগে জানতে হবে তোমাকে। যৌন দ্বিরূপতা বলতে কি বুঝো? আমি একদিন বলছিলাম, এই যখন হচ্ছে তোমার এই ক্লাসটা হয়েছিল, যৌন দ্বিরূপতা হচ্ছে স্ত্রী এবং পুরুষ প্রাণীটা, যেটা হচ্ছে বাহ্যিকভাবে দেখতে ভিন্ন রকম হবে, বাহ্যিকভাবে দেখতে একরকম নয়। হ্যাঁ, বাহ্যিকভাবে দেখতে ভিন্ন রকম, সেটাই হচ্ছে যৌন দ্বিরূপতা। মানে পুরুষ এবং স্ত্রী প্রাণী, মেল এবং ফিমেল এনিমেলটা তোমার দেখতে হচ্ছে বাহ্যিকভাবে ভিন্ন রকম, এটাই হচ্ছে যৌন দ্বিরূপতা। তাহলে এইটা থাকবে হচ্ছে তোমার অ্যাসকারিস। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসকারিস লুম্ব্রিকটস যেটা, সেটাই থাকবে হচ্ছে তোমার এইটা, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন ছিল এক্সাম রিলেটেড? আচ্ছা তার আগে আমাকে বলো, তোমরা এত কম কেন আজকে জয়েন করছো? এত কম কেন? 19 জন কেন? প্রত্যেকে প্রত্যেকে হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স দাও, চ্যাটে লিখে দাও, নাম রোলটা লিখে দাও চ্যাটে। আচ্ছা তোমাদেরকে আর একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা ক্লাসে নেওয়া হচ্ছে। আমি যতদূর জানি প্রতিটা ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, এবং এটার উপরে কিন্তু তোমাদেরকে মানে আমরা দেখবো যে কে কতগুলো ক্লাস করেছো, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা একটু গুরুত্ব সহকারে নাও, অ্যাটেন্ডেন্স দেওয়াটা। তো প্রত্যেকেই হচ্ছে চ্যাটে লিখে দাও, নাম রোলটা লিখে দাও। এখান থেকে আমি তোমাদের একটা শীট বানিয়েছি, ওটাই মানে প্রতিটা ক্লাসে লিখে রাখবো যে কে কে ক্লাসে উপস্থিত ছিলাম। আর বলেছিলাম প্রত্যেকে এক্সাম দিবা, যারা দাও নাই এক্সাম, যারা দাও নাই, কে কে জানি লিখেছো যে আমি ঢুকতে পারিনি ম্যাডাম, আমি জয়েন হতে পারছি না। আচ্ছা তাহলে বাকিরা কিভাবে জয়েন হলো? তোমাদের কাছে আমার প্রশ্ন, বাকিরা কিভাবে জয়েন হলো? তাহলে তোমরা কেন পারো নাই? এইরকম কোশ্চেন যদি নেক্সট আমি না শুনি যে আমি জয়েন হতে পারছি না। আচ্ছা 24 জনের মধ্যে 14টা এসছে, বাকি যে আরো দাও, সবাই দাও। তো আমি এক কথা কতবার বলবো? বলছি চ্যাট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাটে সবাই চ্যাটে হচ্ছে নাম এবং রোলটা লিখে দাও। আসসালামু আলাইকুম ম্যাম। এত দেরিতে কেন জয়েন হয়েছো? ঠাকুরা আছো? ঠাকুরা? আচ্ছা তার আগে তোমরা বলো, আজকে কি কথা ক্লিয়ার শোনা যায়? জি মিস, শোনা যাচ্ছে। আজকে ক্লিয়ার শোনা যায় না?
জি মিস। আচ্ছা, সাকুরাকে আমি কথা বলতে বললাম, ও চুপ আছে কেন? আচ্ছা, করডাটা থেকে শুরু করব বলেছিলাম। আচ্ছা, শুরু থেকে এগানো জার্মাটা পর্যন্ত সবাই তো পড়েছো বাসায়, আজকে এক্সাম দিলা, সবাই তো পড়ছো মোটামুটি নাকি? আচ্ছা, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে, নাম কি তোমার? এত লেট কেন? হুম? আচ্ছা, করডাটা বলতে কি বুঝো? করডাটা হচ্ছে যেসব প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে তোমার হচ্ছে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটকট থাকে, যাদের জীবনের কোনো না কোনো এক পর্যায়ে স্থিতিস্থাপক ও দণ্ডাকার নটকট থাকবে, তাদেরকে বলা হচ্ছে করডাটা। ঠিক আছে, তাহলে করডাটার যে মেইন বৈশিষ্ট্যগুলা সেগুলা কি কি হতে পারে দেখো। এক নম্বরে আসছে একটি নমনীয় দণ্ডাকৃতির ও স্থিতিস্থাপক নটকট থাকবে। একটি নমনীয় দণ্ডাকৃতির ও স্থিতিস্থাপক নটকট জীবনের যে কোনো দশায় বিদ্যমান থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে 2 নম্বরে আসছে তোমার নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকবে। নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকবে। এই যে নার্ভ কর্ড, এটা সম্মুখ অংশ কি গঠন করে? সম্মুখ অংশ তোমার মস্তিষ্ক বা ব্রেইন গঠন করে। এই নার্ভ কর্ডের সম্মুখ অংশটা মস্তিষ্ক বা ব্রেইন গঠন করে এবং বাকি যে পশ্চাৎ অংশ সেটা হচ্ছে স্পাইনাল কর্ড গঠন করে। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বরে আসছে জীবন চক্রের যে কোনো দশায় তোমার গলবিলীয় ফুলকারন্ধ্র বা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকবে। ঠিক আছে, জীবনের যে কোনো দশায় গলবিলীয় ফুলকাথলি বা তোমার ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকবে, যেটা কিনা তোমার পূর্ণবয়স্ক করডাটার ক্ষেত্রে কিসে পরিণত হবে? গলবিলীয় ফুলকায় পরিণত হবে। আচ্ছা, এই যে দেরি কেন? তোমরা দেরিতে কেন জয়েন করছো বলো আগে, বলো। আচ্ছা, যারা দেরিতে জয়েন হয়েছো তোমরা হচ্ছে চ্যাটে নাম আর রোলটা লিখে দাও, প্রত্যেকে অ্যাটেন্ডেন্স দাও। আচ্ছা, তাহলে যে তোমার গলবিলীয় ফুলকাথলি সেটা হচ্ছে পূর্ণবয়স্ক করডাটায় কিসে পরিণত হবে? গলবিলীয় ফুলকায় পরিণত হবে। ঠিক আছে, এরপরে 4 নম্বরে আসছে গলবিলের মেঝেতে এন্ডোস্টাইল নামক গঠন থাকে। এন্ডোস্টাইল নামক গঠন যেটা পূর্ণবয়স্ক প্রাণীতে থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। আর 5 নম্বরে আসছে কি পায়ু পশ্চাৎ লেজ বিদ্যমান বা পোস্ট অ্যানাল টেইল বিদ্যমান থাকে। মোটামুটি তোমার 4-5টা বৈশিষ্ট্য দিলেই হবে। ঠিক আছে, করডাটা। তাহলে করডাটা গেল, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার এই করডাটার যে ক্লাসিফিকেশন সেটা। আচ্ছা, করডাটার যে ক্লাসিফিকেশন সেটাই দেখো। এই ক্লাসিফিকেশনটা কিন্তু মনে রাখতে হবে সম্পূর্ণ। আচ্ছা, করডাটা মোটামুটি 3টা সাবফাইলামে বিভক্ত। সাবফাইলাম 1, 2 এবং 3। তাহলে সাবফাইলাম 1 এ কি আছে? সাবফাইলাম 1 হচ্ছে ইউরোকর্ডাটা। সাবফাইলাম 1 হচ্ছে ইউরোকর্ডাটা, 2 হচ্ছে সেফালোকর্ডাটা এবং 3 হচ্ছে ভার্টেব্রাটা। ঠিক আছে, তাহলে প্রথমে আসো সাবফাইলাম 1। সাবফাইলাম 1 হচ্ছে ইউরোকর্ডাটা। তাহলে ইউরোকর্ডাটা মোটামুটি 3টা ক্লাসে বিভক্ত। 3টা ক্লাসে বিভক্ত। ক্লাস 1 এ কি আছে দেখো? অ্যাসিডিয়াসিয়া। ঠিক আছে, অ্যাসিডিয়াসিয়া। এরপরে ক্লাস 2 হচ্ছে থ্যালিয়াসিয়া এবং ক্লাস 3 হচ্ছে লার্ভেসিয়া। তাহলে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া এবং লার্ভেসিয়া। আচ্ছা, এরপরে আসছে তোমার ভার্টেব্রাটা। আচ্ছা, সেফালোকর্ডাটার কোনো শ্রেণীবিন্যাস নেই, এটা তোমার কোনো ভাগ হবে না এখানে। আচ্ছা, তাহলে ভার্টেব্রাটা, এটা হচ্ছে ভার্টেব্রাটা মানে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তাহলে এটা দুটা বিভাগ বা ডিভিশন দুটা। একটা হচ্ছে
তোমার চোয়ালবিহীন এবং চোয়াল যুক্ত। একটা হচ্ছে অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। আচ্ছা, অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসো অ্যাগনাথা বা চোয়ালবিহীন মেরুদণ্ডী। এটা দুইটা ক্লাসে বিভক্ত, একটা হচ্ছে মিক্সিনি এবং সেফালোস্পিগমরফি। আচ্ছা, উচ্চারণগুলো একটু কঠিন। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছিলা? ক্লাস 1 অ্যাগনাথার ক্লাস 1 এবং ক্লাস 2 এই দুইটা ক্লাসে বিভক্ত। আচ্ছা, ক্লাস 1 হচ্ছে মিক্সিনি এবং ক্লাস 2 হচ্ছে সেফালোস্পিগমরফি। আচ্ছা, এরপরে আসছে ডিভিশন 2 যেটা চলযুক্ত মেরুদণ্ডী বা ন্যাথোস্টোমাটা। আচ্ছা, এইটা তোমার 7টা ক্লাসে বিভক্ত। আচ্ছা, তাহলে তোমার চলযুক্ত মেরুদণ্ডীটা কয়টা ক্লাসে বিভক্ত? 7টা ক্লাসে। ম্যাম আমাদের ক্লাস 2 তো দেওয়া পেট্রোমাইজোন্টিডা বাটাইডা। কোথায়? এই এইটা এইটা মিস আমাদের বইয়ে দেওয়া, হ্যাঁ মিস, এই যে ভার্টিব্রাটার সাইক্লোস্টোমাটার ক্লাস 2 দেওয়া পেট্রোমাইজোন্টিডা। আচ্ছা, এই যে আমি যেটা পড়াচ্ছি এটাই হবে। তোমারটা কি, কোন বইয়ের নাম বলো একটু আমাকে। ম্যাম আমারটা তো আজমল আসমত স্যারের বই। অসুবিধা নাই, এটা ভুল না, এটাও ঠিক, ঠিক আছে। এটাও আজমল স্যারের বইয়ে এটা আছে মনে হয়। তোমারটা কত এডিশন বলবা? ম্যাম আমারটা এবছরের। এবছরের? আচ্ছা, অসুবিধা নেই, এটাও ভুল না, এটাও ঠিক আছে। আমারটাও এরকম। অসুবিধা নেই। আমারটাও এরকম। শোনো, আমি যেটা পড়াচ্ছি ম্যাক্সিমাম বইয়ে এটাই আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো, এরপরে হচ্ছে তোমার চলযুক্ত মেরুদণ্ডী যেটা ক্লাস 1, মানে মোটামুটি 7টা ক্লাসে বিভক্ত। ক্লাস 1 হচ্ছে কন্ড্রিকথিস, তারপরে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং ম্যামালিয়া, ঠিক আছে। তাহলে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং ম্যামালিয়া, এই 7টা ক্লাসে বিভক্ত। তাহলে এই যে তোমার ক্লাসিফিকেশন পর্বটা, এটা আমরা এখন ডিটেইলসে বিস্তারিত মানে বিবরণে যাব। তাহলে নেক্সটে চলো। তাহলে আচ্ছা, প্রথমে আসো ইউরোকর্ডাটা, ঠিক আছে। প্রথমে ইউরোকর্ডাটা। আচ্ছা, তাহলে ইউরোকর্ডাটা যেটা, সেটা হচ্ছে তোমার এসব প্রাণীদের সাধারণত টিউনিকেটস বলা হয়। এই যে ইউরোকর্ডাটা, এদেরকে সাধারণত কি বলা হচ্ছে? টিউনিকেটস, ঠিক আছে, টিউনিকেটস। আচ্ছা, এদের হচ্ছে সাধারণত প্রায় সকলের দেহে সেলুলোজ গঠিত টিউনিক বা টেস্ট নামের একটি তোমার অমসৃণ আবরণ থাকে, যার ফলে এরূপ নামকরণ করা হয়েছে। টিউনিকেটস কেন বলা হচ্ছে? এদের হচ্ছে তোমার প্রায় সকলের দেহই একটি সেলুলোজ গঠিত টিউনিক বা টেস্ট নামক একটি আবরণ রয়েছে, যার কারণে টিউনিকেটস বলা হয়। আচ্ছা, এরপরে বৈশিষ্ট্যে আসো। বৈশিষ্ট্য হচ্ছে এরা সামুদ্রিক প্রাণী, লার্ভা দশা মুক্তজীবী এবং পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল থাকে। আচ্ছা, সামুদ্রিক প্রাণী লার্ভা দশায় কি হবে? মুক্তজীবী এবং পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল হবে। আচ্ছা, তাহলে দেহের লেজ অংশে নটোকর্ড ও নার্ভ কর্ড সীমাবদ্ধ থাকে। আচ্ছা, এটা কিন্তু একটা মানে তোমার ভিন্নধর্মী বৈশিষ্ট্য, যে তোমার লেজ অংশে থাকবে নটোকর্ড, ঠিক আছে। লেজ অংশে নটোকর্ড ও নার্ভ কর্ড সীমাবদ্ধ থাকে। এরপরে অধিকাংশ ক্ষেত্রে দেহ টিউনিক নামক আবরণ দ্বারা আবৃত থাকে। একটু আগে যেটা টিউনিকের কথা বললাম, তাহলে অধিকাংশ ক্ষেত্রে টিউনিক নামক আবরণ দিয়ে এদের দেহটা আবৃত থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির, উভলিঙ্গ, জীবনচক্রে ক্যাটপল নামক লার্ভা দশা বিদ্যমান। এদের যে লার্ভা দশা সেটা হচ্ছে ক্যাটপল। এরপরে হচ্ছে লার্ভার প্রতি রূপান্তর ঘটে। আচ্ছা, এইটা খেয়াল করো, এক অথবা ক এবং খতে যদি আসে যে প্রতি রূপান্তর বলতে কি বুঝো, প্রতি রূপান্তর কি, তাহলে কি বলবে? যে তোমার উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে। ইউরোকর্ডাটা পর্বে যে প্রাণীগুলো, তারা হচ্ছে গিয়ে তোমার উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে। এটাই হচ্ছে গিয়ে তোমার প্রতি রূপান্তর, ঠিক আছে। এই ক্যারেক্টারটা মনে রাখবা যে লার্ভার প্রতি রূপান্তর ঘটে।
বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ঘটে, অর্থাৎ এরা হচ্ছে গিয়ে উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার অ্যাসিডিয়াসিয়া। অ্যাসিডিয়াসিয়া এটা হচ্ছে ক্লাস ইউরোকর্ডাটার যে ক্লাস 3টা ক্লাসে বিভক্ত, তার মধ্যে প্রথমে আসছে অ্যাসিডিয়াসিয়া। আচ্ছা, তো অ্যাসিডিয়াসিয়া এদেরকে সাধারণত তোমার সি স্কোয়ার্ড বলা হয়। সি স্কোয়ার্ড কেন বলা হচ্ছে? এরা হচ্ছে কিছু প্রজাতির সাইফন দিয়ে সজোরে পানি উৎসারিত করে। এদের কিছু প্রজাতি আছে যারা সাইফন দিয়ে সজোরে পানি উৎসারিত করে, এজন্য এদেরকে সি স্কোয়ার্ড বা সাগর ফোয়ারা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এদের দেহ নরম ও চামড়ার ন্যায় টিউনিক আবরণ দিয়ে আবৃত থাকে। মুক্ত প্রান্তে বহির্বাহী ও অন্তর্বাহী সাইফন থাকে। এই যে একটু আগে যে বললাম সাইফন দিয়ে পানি উৎসারিত করে, এজন্য এদেরকে কি বলা হচ্ছে? সাগর ফোয়ারা। ঠিক আছে, সেই কথাটাই আসছে। এদের দেহের মুক্ত প্রান্তে তোমার বহির্বাহী ও অন্তর্বাহী সাইফন থাকবে। এরপরে থলে আকৃতির গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র থাকে এবং পৌষ্টিক নালী, যেটা ইউ, ইংরেজি ইউ আকৃতির, পৌষ্টিক নালীটা ইউ আকৃতির। উদাহরণ দিতে পারো হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা। ঠিক আছে, উদাহরণ থেকে অ্যাসিডিয়া মেন্টুলা। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ অ্যাসিডিয়ার পাশে, মোলগুলাও হবে। আচ্ছা, আচ্ছা এরপরে ম্যাম, তাহলে এদের নটোকট কই থাকে? বললাম না নটোকট লেজ অংশে থাকবে। ওই যে তোমার ইউরোকর্ডেটার বৈশিষ্ট্য দেখবা, নটোকট হচ্ছে দেহের লেজ অংশে থাকবে। ঠিক আছে, লেজ অংশে নটোকট ও নার্ভকট সীমাবদ্ধ থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাস 2। এগুলো তোমার যে 3টা ক্লাস পড়াচ্ছি, অ্যাসিডিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া, এই 3টাই তো ইউরোকর্ডেটার অন্তর্ভুক্ত। তাহলে এরা ইউরোকর্ডেটার যে বৈশিষ্ট্যগুলো সব এদের মধ্যে থাকবে। আচ্ছা, ক্লাস 2 যেটা থ্যালিয়াসিয়া, ক্লাস 2 তে আছে থ্যালিয়াসিয়া। থ্যালিয়াসিয়ার যে বৈশিষ্ট্যগুলো দেখো, এরা হচ্ছে একক বা উপনিবেশ মুক্ত ভাসমান, তারপরে হচ্ছে বেন্টিক টিউনিকেট। আচ্ছা, দেহ সাধারণত পিপে, ব্যারেল বা লেবু আকৃতির। দেহটা সাধারণত লেবু আকৃতির এবং লেজবিহীন। আচ্ছা, এদের দেহ পাতলা ও স্বচ্ছ টিউনিক আবরণ দ্বারা আবৃত। এদের দেহ হচ্ছে গিয়ে তোমার পাতলা এবং এরা হচ্ছে স্বচ্ছ টিউনিক আবরণ দিয়ে আবৃত থাকবে। আচ্ছা, এইখানে থ্যালিয়াসিয়ার একটি অনন্য বৈশিষ্ট্য আছে। থ্যালিয়াসিয়ার একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এদের লুমিনাস অঙ্গ থাকবে। এদের লুমিনাস অঙ্গ হচ্ছে বা লুমিনাস অর্গান থাকবে, যার কারণে এরা কি করে? এরা হচ্ছে দেহে আলোক বিচ্ছুরণকারী লুমিনাস অর্গান থাকায় রাতের বেলায় উজ্জ্বল আলো ছড়াতে দেখা যায়। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে তোমার থ্যালিয়াসিয়ার যে অ্যানিমেল সালপা, উদাহরণ হচ্ছে সালপা, সালপা কেন রাতের বেলায় আলো বিচ্ছুরণ করে বা উজ্জ্বল আলো ছড়াতে দেখা যায় কেন? তখন উত্তর হবে যে এদের দেহে, অনেকের দেহে আলোক বিচ্ছুরণকারী লুমিনাস অর্গান বা লুমিনাস অঙ্গ থাকায় এরা রাতের বেলায় উজ্জ্বল আলো ছড়াতে পারে। ঠিক আছে, এটা কিন্তু এদের অনন্য বৈশিষ্ট্য, এগুলো মনে রাখবা। আচ্ছা, তাহলে এটা উদাহরণ হচ্ছে সালপা ম্যাক্সিমা। ঠিক আছে, সালপা ম্যাক্সিমা, এই যে সালপা কেমন দেখা যায় ছবিতে দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে 3 নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে তোমার লার্ভাসিয়া। আচ্ছা, 3 নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে লার্ভাসিয়া। লার্ভাসিয়ার যে বৈশিষ্ট্যগুলা সেটা হচ্ছে এরা সাধারণত তোমার অনেকটা ট্যাডপোল লার্ভার মতো দেখতে, অনেকটা ট্যাডপোল লার্ভার মতো এবং পেলাজিক প্রাণী। আচ্ছা, পরিণত প্রাণীর দেহ একটি হচ্ছে দেহকাণ্ড ও লম্বা লেজ থাকে। এদের হচ্ছে একটি দেহকাণ্ড ও লম্বা লেজ থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে এদের লেজে নটোকর্ড, পৃষ্ঠ নার্ভকর্ড ও একসারি পেশি থাকবে। আচ্ছা, এদের নটোকর্ডটা কোথায় থাকবে? নটোকর্ড থাকবে সাধারণত লেজে, পৃষ্ঠ নার্ভকর্ড ও একসারি পেশি থাকবে। আর এরা হচ্ছে মিউকাস সমৃদ্ধ একটি নমনীয় বাসা তৈরি করে, যা এদের খাদ্য গ্রহণে সহায়তা করে। মিউকাস সমৃদ্ধ একটি নমনীয় বাসা তৈরি করে যা এদের খাদ্য গ্রহণে সহায়তা করে। আচ্ছা, এদের উদাহরণ হচ্ছে ওইকোপ্লিউরা। উদাহরণ হচ্ছে ওইকোপ্লিউরা। আচ্ছা, এই যে প্রত্যেকটা যে ম্যাম, বলো। 4 নাম্বারই এটা বৈশিষ্ট্যটা যদি একটু বুঝিয়ে বলতেন ভালো হতো। বললেন যে বাসা তৈরি করে, তারপরে দেখো, মিউকাস সমৃদ্ধ। মিউকাস কি? মিউকাস হচ্ছে অনেকটা তোমার পিচ্ছিল একটা
পিচ্ছিল একটা পদার্থ, মিউকাস হচ্ছে পিচ্ছিল একটা পদার্থ। তো এই পিচ্ছিল পদার্থ বা মিউকাস সমৃদ্ধ একটা নমনীয় বাসা তৈরি করে, যা এদের খাদ্য গ্রহণে সহায়তা করে। এই বাসাটা এদের কি খাদ্য গ্রহণে সহায়তা করবে, ঠিক আছে? তাহলে এই যে মোটামুটি প্রত্যেকটা ক্লাসের যে উদাহরণগুলো আমি বললাম, উদাহরণগুলো মনে রাখবা, সায়েন্টিফিক নেমগুলা, এবং হচ্ছে গিয়ে মোটামুটি 3-4টা বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে সেফালোকর্ডাটা। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়ালাম সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। তাহলে ইউরোকর্ডাটা 3টা ক্লাস, একটা হচ্ছে গিয়ে তোমার অ্যাসিডিয়াসিয়া, থালিয়াসিয়া এবং লার্ভিসিয়া। এই 3টা শেষ হয়ে গেল। এখন যেটা হবে সাবফাইলাম, সাবফাইলাম 2 তে আসছে তোমার সেফালোকর্ডাটা। আচ্ছা, সেফালোকর্ডাটার কোনো শ্রেণী বিভাগ নাই, এটা একটা শুধুমাত্র একটা অ্যানিমেল নিয়ে পড়লেই হবে। সেফালোকর্ডাটা কি আগে সেটা জানতে হবে। তো মিস একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, বলো, শুনতে পাচ্ছি। আপনি যতক্ষণ আমাদের হ্যাঁ মিস, আপনি যে আমাদেরকে এতক্ষণ ইউরোকলটা পড়িয়েছিলেন, সেখানে যে 3টে ক্লাসিফিকেশন ছিল, সেটার কোনো মানে বড় কোনো বৈশিষ্ট্য আমাদের যে আজমল বইয়ের মধ্যে নাই। বড় কোনো বৈশিষ্ট্য কি আমি যেগুলা বললাম এগুলো নাই? হ্যাঁ হ্যাঁ, না এগুলা নেই মিস, খালি হচ্ছে গিয়ে ক্লাস 1-2 দিয়ে এদের যেমন দিয়ে দিছে, যেমন দিয়ে নেম গুলা জাস্ট দিয়ে দিছে। এরপরে হচ্ছে গিয়ে আবার সেফালোকলটা শুরু হয়েছে। তোমাদের শর্টে দিয়েছে, আমি তো তোমাদের ডিটেলসে পড়াচ্ছি, এ কারণে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস সম্পর্কেও বলে দিলাম, ঠিক আছে? আমি তো ডিটেলসে পড়াচ্ছি, হয়তো বইয়ে সংক্ষিপ্তকারে দিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে পড়াচ্ছি, তোমাদের এগুলো জানতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা কি এটা আগে জানতে হবে। উপপর্ব সেফালোকর্ডাটাদের সাধারণত কি বলা হচ্ছে? তোমার বর্ষাফলক প্রাণী বলা হচ্ছে। এদেরকে সাধারণত কি বলা হচ্ছে? বর্ষাফলক প্রাণী, ঠিক আছে? এরা হচ্ছে তোমার কি অনেকটা একটিমাত্র গণভুক্ত 33টি প্রজাতি রয়েছে। আচ্ছা, এত ডিটেলস আমি যাব না, জাস্ট এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও। বৈশিষ্ট্য হচ্ছে এরা সামুদ্রিক প্রাণী, দেহ অর্ধস্বচ্ছ, উভয় প্রান্ত সূচালো। আচ্ছা, এরা হচ্ছে সামুদ্রিক প্রাণী, দেহ অর্ধস্বচ্ছ এবং উভয় প্রান্ত সূচালো। আচ্ছা, এদের হচ্ছে কি থাকবে? সাধারণত 3 থেকে 7 সেন্টিমিটার লম্বা এবং দেহের দৈর্ঘ্য বরাবর প্রায় 60 জোড়া এই যে তোমার টিক চিহ্ন একটা দিয়েছে এই আকৃতির মায়োটম পেশি থাকবে। আচ্ছা, এদের যে মায়োটম পেশিটা থাকবে সেটা এই যে এই আকৃতির হবে, ঠিক আছে? তারপরে এদের দেহের পৃষ্ঠ দিকে সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত তোমার বিস্তৃত নটোকর্ড ও নার্ভকর্ড আজীবন বিদ্যমান থাকে। আচ্ছা, অসংখ্য ওরাল সিঁড়ি সমৃদ্ধ ওরাল হুড দ্বারা মুখছিদ্র পরিবৃত্ত থাকবে এবং গলবিলের প্রাচীরে বিদ্যমান অসংখ্য ফুলকা ছিদ্র অ্যাক্রিয়াম গহ্বরে উন্মুক্ত হয়, যা অ্যাক্রিওপোড দ্বারা দেহের বাইরে মুক্ত হয়। আচ্ছা, তোমাদের আজমলের বইতে এই সেফালোকর্ডাটা সম্পর্কে এই মায়োটম পেশির কথা বলা হয়েছে, ওরাল সিঁড়ি ওরাল হুডের কথা আছে। এরা দেখতে অনেকটা কিসের মতো? বল্লমের আগার মতো, এই কথাটা আছে। তা আমি সবই বলে দেই। তো এরা দেখতে অনেকটা কিসের মতো? বল্লমের আগার মতো, তাই এদের ডাক নাম বলা হচ্ছে বল্লাকার প্রাণী বা ল্যান্সিওলেট। হ্যাঁ, এদেরকে ল্যান্সিওলেটও বলা হচ্ছে। উদাহরণ হচ্ছে তোমার ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওল্যাটাম। ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওল্যাটাম হচ্ছে এদের উদাহরণ। আচ্ছা, তো সেফালোকর্ডাটা গেল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার এই যে ব্র্যাঙ্কিওস্টোমাটা দেখতে হচ্ছে এরকম একটা প্রাণী। আচ্ছা, এরপরে হচ্ছে সাবফাইলাম 3 ভার্টেব্রাটা। সাবফাইলাম 3 ভার্টেব্রাটা যেটা সেটা হচ্ছে তোমার 7টা ক্লাসে বিভক্ত, তাই তো? তো তার আগে 2টা সুপার ক্লাসে বিভক্ত, একটা হচ্ছে অ্যাগনাথা যেটা চোয়ালবিহীন মেরুদণ্ডী। আচ্ছা, প্রথমে আসো হচ্ছে ভার্টেব্রাটা কি? ভার্টেব্রাটা সাধারণত এদেরকে কি বলা হচ্ছে? এদেরকে তোমার ক্র্যানিয়েটাও বলা হয়। এদের যে এদের আরেক নাম হচ্ছে ক্র্যানিয়েটা, ঠিক আছে? এদের হচ্ছে অস্থিময় মেরুদণ্ডী থাকবে, এ কারণে এদেরকে ক্র্যানিয়েটাও বলা হচ্ছে। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, এদের ভ্রূণ অবস্থায় নটোকট থাকবে। নটোকটটি তরুণাস্থি বা অস্থি নির্মিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, এজন্য এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়।
আচ্ছা, কেন এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়? কারণ তোমার এদের পরিণত অবস্থায় নটোকটটি তরুণাস্থি বা অস্থি নির্মিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, এই জন্য এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। আচ্ছা, নার্ভ কর্ডটি রূপান্তরিত হয়ে মস্তিষ্ক ও তোমার স্পাইনাল কর্ড গঠন করে। আর 3 নম্বরে আসছে ভ্রূণীয় দশায় গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, যেটা কিনা তোমার পরিণত অবস্থায় ফুলকা বা ফুসফুস গঠন করে। ঠিক আছে, তো মোটামুটি প্রথম তিনটা দিলেই হবে, প্রথম যে 3টা বৈশিষ্ট্য এগুলো দিলেই হবে। আচ্ছা, তাহলে ভার্টেব্রাটে গেল। এখন ভার্টেব্রাটের যে সাব ক্লাস সুপার ক্লাস 1 অ্যাগনাথা, যেটা হচ্ছে চোয়ালবিহীন মেরুদণ্ডী। আচ্ছা, তাহলে চোয়ালবিহীন মেরুদণ্ডীদের বলা হচ্ছে অ্যাগনাথা। এরা জীবিত হ্যাগফিশ ও ল্যাম্প্রে এবং বিলুপ্ত অস্ট্রাকোডার্ম প্রাণী এই অ্যাগনাথার অন্তর্ভুক্ত। তাহলে এই যে অ্যাগনাথার অন্তর্ভুক্ত থাকবে হ্যাগফিশ এবং ল্যাম্প্রে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার মিক্সিনি ক্লাস 1, যেটা ক্লাস 1 হচ্ছে মিক্সিনি। আচ্ছা, অ্যাগনাথার দুটো ক্লাস, একটা হচ্ছে মিক্সিনি এবং সেফালাস্পিডোমরফি। আচ্ছা, মিক্সিনি হচ্ছে শ্রেণীর প্রাণীদেরকে বলা হচ্ছে তোমার হ্যাগফিশ। মিক্সিনি শ্রেণীর প্রাণীদের বলা হচ্ছে হ্যাগফিশ। ঠিক আছে, হ্যাগফিশ তাহলে কি? হ্যাগফিশ হচ্ছে তোমার মিক্সিনি শ্রেণীর। মিস আমাদের এখানে অ্যাগনাথার জায়গায় সাইক্লোস্টোমাটা দেওয়া, দুটি কি সেম? একই হবে। মাঝে মাঝে আমার এখানে নেট দেখাচ্ছে যে চলে গেছে, তোমরা একটু সাড়া দাও। আছো তোমরা? জি মিস। জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, জি ম্যাম আছি। খেয়াল করো। আচ্ছা, মিক্সিনি যেটা, সেটা হচ্ছে ক্লাস 1। মিক্সিনি শ্রেণীর প্রাণীদের সাধারণত কি বলা হচ্ছে? হ্যাগফিশ বলা হচ্ছে। ঠিক আছে, এদেরকে তোমার স্লাইম ইল নামেও এরা অভিহিত। এরা হচ্ছে স্লাইম ইল বা হ্যাগফিশ নামে পরিচিত। আচ্ছা, তো প্রথমে হচ্ছে যে হ্যাগফিশের যে তোমার বৈশিষ্ট্য, সেগুলোই আসো। হ্যাগফিশের বৈশিষ্ট্য হচ্ছে এরা আদি প্রকৃতির মেরুদণ্ডী। এরা আদি প্রকৃতির মেরুদণ্ডী, যাদের কি থাকবে না? যাদের হচ্ছে গিয়ে চোয়াল নেই। ঠিক আছে, এরা আদি প্রকৃতির মেরুদণ্ডী, এদের হচ্ছে চোয়াল নেই। দেহ পিচ্ছিল থাকবে, দেহ পিচ্ছিল, মুখচুঙ্গি বা হচ্ছে বুকতল ফানেল যেটাকে বলি আমরা, মুখচুঙ্গি অনুপস্থিত থাকবে। মুখে 4 জোড়া কর্ষিকা থাকবে। মুখে কয় জোড়া কর্ষিকা থাকবে? 4 জোড়া। তারপরে হচ্ছে নাসাথলি। এত বৈশিষ্ট্য না, আমি তিনটা বৈশিষ্ট্য বলি তাহলেই হবে। ফুলকা ছিদ্র 5 থেকে 15 জোড়া। ফুলকা ছিদ্র 5 থেকে 15 জোড়া। এরপরে হচ্ছে এদের লার্ভা দশা নেই, এদের কোনো লার্ভা দশা নেই। ঠিক আছে, তাহলে মোটামুটি 4টা পড়লেই হবে। আদি প্রকৃতির চল থাকবে না, আদি প্রকৃতির মেরুদণ্ডী যাদের হচ্ছে গিয়ে চল নেই। এরপরে হচ্ছে মুখচুঙ্গি অনুপস্থিত, ফুলকা ছিদ্র 5 থেকে 15 জোড়া, আর কোনো লার্ভা দশা নেই। আরেকটা উদাহরণ দিবে মিক্সিন গ্লুটিনোসা, উদাহরণ দিয়ে দিবে হচ্ছে মিক্সিন গ্লুটিনোসা। ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্লাস 2 যেটা সেফালাস্পিডোমরফি, ক্লাস 2 যেটা, আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? কি দেখছো? জি মিস। স্ক্রিনে কোনটা দেখছো আমাকে একটু বলো। ক্লাস 2 ম্যাম ক্লাস 2। পেট্রোমাইজেশন ম্যারিনাসিটি। ম্যাম ক্লাস 2। সেফালাস্পিডোমরফি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমামের বইয়ে কি এটা আছে সেফালাস্পিডোমরফি নাকি? না মিস, না পেট্রোমাইজন টিডা। অসুবিধা মিস নেই, আমাদের পেট্রোমাইজন টিডা আছে। আচ্ছা অসুবিধা নেই, সেফালাস্পিডোমরফি দিলেও হবে একই। আচ্ছা, ক্লাস 2 যেটা, আচ্ছা খেয়াল করো ম্যাক্সিমামের বইয়ে এটাই আছে আমি জানি। তো ক্লাস 2 যেটা সেফালাস্পিডোমরফি, এই শ্রেণীর প্রাণীদের কি বলা হচ্ছে? ল্যাম্প্রে বলা হয়। এই শ্রেণীর প্রাণীরা কি নামে পরিচিত? ল্যাম্প্রে। ঠিক আছে, ল্যাম্প্রে এর অর্থ হচ্ছে তোমার পাথরে আটকে থাকা। আচ্ছা, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু দেখো। এখানে সবগুলো বৈশিষ্ট্য পড়তে হবে না, আমি বলে দিই কোনগুলো পড়তে হবে। এরা আইশবিহীন, এরা সাধারণত আইশবিহীন। তারপরে হচ্ছে দেহে চোয়াল থাকবে, এদের হচ্ছে গিয়ে চোয়াল নেই, এদের চোয়াল, তারপরে হচ্ছে বহিকঙ্কাল, এগুলো নেই।
তাহলে একটি পুচ্ছ পাখনা থাকবে, তারপরে হচ্ছে মুখচুঙ্গি এবং পরিণত দেহের চোষক সদৃশ মুখচুঙ্গি এবং জিহ্বায় সুউন্নত কেরাটিনযুক্ত দাঁত বিদ্যমান। এই বৈশিষ্ট্য দিবে যে পরিণত প্রাণীর মুখে মিস বলো। মিস মুখচুঙ্গি কি জিনিস? মুখচুঙ্গি হচ্ছে চোষকের ন্যায় একটা অঙ্গ, চোষক বা সাকার, চোষকের ন্যায় একটা অঙ্গ যেটা হচ্ছে মুখচুঙ্গি, বুক্কাল ফানেলও বলা হয়। ঠিক আছে, এদের জিহ্বায় কেরাটিনযুক্ত দাঁত বিদ্যমান থাকবে। আচ্ছা, এরপরে যেটা বলবা সেটা হচ্ছে ফুলকা ছিদ্র 7 জোড়া। আচ্ছা, এর আগেরটাই মিক্সিনি যেটা সেটাই বলেছিল ফুলকা ছিদ্র 5 থেকে 15 জোড়া, কিন্তু এখানে ফুলকা ছিদ্র থাকবে হচ্ছে 7 জোড়া। হ্যাঁ, আর এদের জীবনচক্রের যে লার্ভা দশা বিদ্যমান থাকবে এটাকে বলা হচ্ছে অ্যামোসিক লার্ভা। এদের জীবনচক্রে লার্ভা দশা থাকবে যেটাকে বলা হচ্ছে অ্যামোসিক লার্ভা। আর এটার উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন ম্যারিনাস। কেউ কেউ বলছিল কি জানি পেট্রোমাইজন কি কি আছে তোমাদের এই সেফালাস মরফির জায়গায় কি আছে? আচ্ছা, এই যে এইটা থেকে পেট্রোমাইজেন্টিডা। হ্যাঁ, সেটা থেকে উদাহরণ এসছে, উদাহরণ পেট্রোমাইজন ম্যারিনাস। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন ম্যারিনাস। আচ্ছা, তাহলে তোমার মিক্সিনি এবং সেফালাসপিডোমরফি এই দুইটা হচ্ছে তোমার অ্যাগনাথা। এরপরে আসছে ন্যাথোস্টোমাটা বা জলযুক্ত মেরুদণ্ডী। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা আমি হচ্ছে তোমাদের স্লাইড নতুন করে আর করিনি। ঠিক আছে, এই ইয়া পর্যন্তই ছিল, তোমার সেফালাসপিডোমরফি পর্যন্ত স্লাইড করেছিলাম, এরপরে আর করিনি। তো ন্যাথোস্টোমাটা যেটা সেটা হচ্ছে আমি সামনের ক্লাসে পড়াবো, আজকে পড়াবো না। টাইম আমাদের কত পর্যন্ত? 50 মিস 10টা 50 পর্যন্ত। তোমাদের 11টা ক্লাস হবে তাই না? জি ম্যাম, 11টায় ক্লাস আছে। শোনো, তোমাদের বাড়ির কাছে থাকবে এই ল্যাম্পে, যেটা হ্যাগফিশ এবং ল্যাম্পের মধ্যে পার্থক্য। বাড়ির কাছে লিখে নাও হ্যাগফিশ এবং ল্যাম্পের মধ্যে পার্থক্য। আমি সামনের ক্লাসে জিজ্ঞেস করবো। ম্যাম আরেকবার বল, বুঝতে পারিনি। হ্যাগফিশ এবং ল্যাম্পের মধ্যে পার্থক্য। মিস বাড়ির কাজটা কোথায় জমা দিব? বাড়ির কাজটা জমা দিতে হবে না, আমি তোমাদের জিজ্ঞেস করব। ঠিক আছে, জমা দিতে হবে না, তোমরা তোমাদের যে বাসার খাতাতে লিখবে, জিজ্ঞেস করব তখন দেখে দেখে বলবা। ওকে ম্যাম। আচ্ছা, আর আজকে কোনো প্রশ্ন ছিল তোমাদের? আর একটা কথা বলি, অনেকেই বলছিল যে আমি হচ্ছে ইয়েতে ঢুকতে পারছি না, এই পরীক্ষা নিলাম যখন। তো অন্যদের কাছ থেকে শুনে নিবা বাকিরা কিভাবে ঢুকেছে। এটা আমাকে আর বলবা না যে মিস আমি ঢুকতে পারছি না, বাকিরা ঢুকতে পেরেছে, তুমিও পারবা। আর ক্লাসে পরীক্ষায় অনেক কম সংখ্যক তোমরা পরীক্ষা দিয়েছো। আজকে যেহেতু প্রথম পরীক্ষা ছিল আমি কিছু বলবো না, কিন্তু নেক্সট পরীক্ষা থেকে আমি প্রত্যেকটা তোমার 2টা 3টা ক্লাস নেওয়ার পরেই আমি হচ্ছে পরীক্ষা নিব। পরীক্ষায় আমি যাতে 100% অ্যাটেন্ডেন্স দেখি, আর যদি কেউ হচ্ছে গিয়ে না দাও আমি দেখবো, সেটা পরে দেখবো। আচ্ছা, তাহলে আজকে তো আমাদের টাইম শেষ। তোমাদের জন্য কোনো প্রশ্ন থাকে বলতে পারো। ম্যাম, আমরা যে পরীক্ষা দিচ্ছি ওটার মার্কশিট কি দেওয়া হবে, মানে আমাদের জানানো হবে? তোমাদেরকে আমি জানিয়ে দেব। হ্যাঁ, জানিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। মূল যে এগুলো রাইট অ্যানসারটা যদি মানে একটু দেখানো হতো পরে। রাইট অ্যানসারটা আমি এখন মানে আমরা বলে যখন দেই না, আমি যেদিন রেজাল্ট দিব সামনের, হ্যাঁ বলে দিব, সামনের ইয়াতে, সামনের সপ্তাহে বলে দিব রাইট অ্যানসার। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। মিস আমরা এই এক্সামের কি মার্কশিটটা পাবো? না না, এটা মার্কশিটটা আমি হয়তো বা তোমাদেরকে আমি একটা খাতায় লিখে ছবি তুলে তোমাদের গ্রুপে দিতে পারি, অথবা কম্পিউটারে লিখতে পারি, দেখি যেভাবেই হোক তোমাদের কাছে যাবে আর কি, এটা জানতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো সবাই। হ্যাঁ মিস হোমওয়ার্কটা যদি আরেকবার বলতেন।
তোমার হচ্ছে ল্যাম্প্রে এবং হ্যাগফিশ এর মধ্যে পার্থক্য। আচ্ছা মিস, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালাম।